মায়ের কোল পেয়ে একজোট ঘুমিয়ে নিল মিনি। হৃষ্টপুষ্ট শরীরটা শুকিয়ে গেছে অনেকটা। ছোট থেকে ওর নিউমোনিয়ার সমস্যা আছে। বুকে শুকনো কফ লেগে যায়। 2 বছর বয়সে একবার টাইফয়েড হয়েছিল। সেই থেকে সবাই তার জ্বর হলে ভয় পায়। তাসনিয়াকে ফিরতে দেখে সবাই খুশি হয়েছে, কিন্তু বড় ভাবি মুখ বেজার করে বলেই বসল, তোমাদের মধ্যে যাই হোক, বাচ্চাগুলোকে সমস্যায় ফেলো না, ওদের একটু শান্তিতে বাঁচতে দাও। তোমার কাছ থেকে এটা তো আশা করিনি ছোট বউ। বাপের উপর রেগে মেয়ের উপর রাগ দেখালে। ছেলে মেয়ে কি এখনও ভাগাভাগি করে পালছ নাকি? নইলে তার মেয়ে আমার ছেলে ভাগাভাগি আসছে কেন? তিক্ত হলেও এটাই সত্যি যে তাসনিয়া ভাগাভাগি করেছে। রাগ করে চলে আসার পর তার উপলব্ধি হয়েছে মিনি অনেক অবুঝ। তার অবুঝপনার কষ্ট পেয়ে এভাবে ছেড়ে চলে আসা উচিত হয়নি। সে খুব যত্নবান মা হতে গিয়ে হেরে গেল। অপবাদ থেকে শুরু করে পুরোপুরি নির্বিকার থাকার পরেও গফরান সিদ্দিকী যুবরানের বাবা হয়ে উঠেছে, এতে কোনো খাত নেই। সে নিজেও ফিরে আসার কথা ভেবে, কিন্তু তারপরেও রোহানি সরকার আর শওকতের সম্পূর্ণ কথাটা জানতে পারার পর বাবাও যখন বলল গফরান সিদ্দিকী আগে থেকেই তাকে চিনত বলে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, সব কিছু শুনে আত্মস্থ হতে তার সময় লেগেছিল। ওনার কাছে অপশন ছিল মিনিকে তার কাছে নিয়ে আসার, কিন্তু তিনি নিয়ে আসেনি। শতকরা হচ্ছে না রোহানি সরকারের বিষয়টা জেনেও তাকে কেন জানায়নি, প্রশ্নটা করার পরেও উনি কোনো উত্তর দেয়নি। এটাও তাসনিয়ার রাগের একটি কারণ। ওনার মতে এইসব জেনে কোনো লাভ নেই। ওনার মনে হয়েছে ওনার মতো একজন ঠকে গিয়েছে, যার পাশে ওনার থাকা উচিত। সাথে মিনিরও এমন একটা মা দরকার যার কাছে সন্তানের প্রায়োরিটি সবার আগে। সব জানাশোনার পর তিনি বিয়ের প্রস্তাবে সিদ্ধান্ততে উপনীত হলো। কিছু মানুষের সাথে ঘর করেও চেনা হয়ে ওঠে না, আবার কিছু কিছু মানুষের চলাফেরা আচার ব্যবহার দেখে বুঝে ফেলা যায় ওদের ভবিষ্যতে মানুষটা ঠিক একেই থাকবে। তাসনিয়াকে তার এমনই মনে হয়েছে। তাদের দুজনের সম্পর্ক পরিণত কেমন হবে তা নিয়ে সে ভাবেনি, এটা সত্য। তবে তাসনিম মিনির মা হয়ে উঠতে পারবে এটুকু বিশ্বাস তার মধ্যে ছিল। এটাও ঠিক যে সর্বোচ্চ চেষ্টা করেছে মিনির মা হয়ে ওঠার জন্য। কোনো হেলাফেলা ছিল না এতে। তার মাতৃত্ব অধিকার ভাগাভাগি হচ্ছে দেখে প্রচণ্ড অভিমানে দূরে চলে গিয়েছিল। তবে এটা তার ভুল, তা সে এক পকেটে স্বীকার করে। তার উচিত ছিল দুজনকে ফেলে আসা, নয়তো দুজনকেই সাথে করে নিয়ে আসা। মিনিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার কথা ভাবছিল তাসনিয়া। ওকে সে সারিয়ে তুলবে। ফিজা জানিয়েছে সেদিনের ভেতর অনেকবার যখন ইচ্ছে তখন বাথরুমে গোসল নিয়েছে গরমের কারণে। বাবা বাড়িতে নেই, মা নেই, সেই সুযোগে নিজের মর্জি মতো চলেছে। বাড়ির কাউকেই সে তোয়াক্কা করে না। সবাই কাজে ব্যস্ত থাকলে, ফিজা তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে, কোনো এক ফাঁকে চট করে সে বাথরুমে ঢুকে বালতিতে মগ ডুবিয়ে গায়ের উপর পানি ঢেলে দেয়। জ্বরটা মূলত এই কারণেই বাঁধিয়েছে সে। সেই দুরন্ত পনায় পটু। তাসনিয়া তা জানত, কিন্তু এতটা তার জানা ছিল না। মালটার রস খাওয়ানোর পর যখন পুরোপুরি জাগল, তখন তাসনিয়া জানতে চাইল, দিনে কয়বার গোসল করেছো? মিনি শুধু হাসল, আবারও মাথা ফেলে বুকে পড়ে রইল। সন্ধ্যার দিকে তাসনিয়া তাকে বেড থেকে নামিয়ে দিয়েছে একটু হাঁটার জন্য। ফিজার সাথে তখন যুবরান এসেছে। যুবরানকে দেখা মাত্রই সে ছুটে গিয়ে জড়িয়ে ধরল, বলল, যুবরান, ইউ মিসড মি? যুবরান হাসল, বলল, তুই মাকে আর কষ্ট দিবি? মিনি দুপাশে মাথা নাড়ল, জিজ্ঞেস করল, মা তোর সাথেও রাগ করে? মিনিকে নিয়ে বাড়ি ফিরে এসেছে তাসনিয়া। ওকে এমনিতেই সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসা হতো। তাসনিয়াকে ফিরতে দেখে তার শাশুড়ি খুশি হলো, কিন্তু পরক্ষণেই চিন্তামগ্ন হয়ে পড়ল। মেয়েটাকে অসুস্থ দেখে গেল, আর একটা খোঁজ খবরও নিল না। ফিজা বলল ও নাকি ফোন তুলছে না। তাসনিয়া হাসপাতালে এই জন্যই তাড়াহুড়ো করছিল, যাতে সে মিনিকে বাড়ি নিয়ে এসে গোফরানের খোঁজে লেগে যেতে পারে। 2 দিন ধরে কোনো ফোন নেই, এটা অস্বাভাবিক। কখনোই এমন হয়নি। তাদের মধ্যে রাগারাগি থাকলেও তিনি আগে ফোন দিতেন, দরকার পড়লে কথা বলতেন না, কিন্তু ফোন ঠিকই দিতেন। আর সে অপেক্ষায় থাকতো। কিন্তু এবার কি এমন হলো? সে প্রচণ্ড অস্থিরতায় ভুগছিল কথাটা শোনার পর থেকে। ভাগ্যিস ফিজাকে ফোন দিয়েছিল, নইলে কেউ তাকে কিচ্ছু জানাতো না।
পুরো রাতভর সে ফোন করে গেল, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। উদ্বেগের মাত্রা আরও তরতরিয়ে বাড়ল তার। মধ্যরাতে ঘর আলো করে বসে রইল সে। কিছুতেই ঘুম এলো না। হাঁটতে হাঁটতে মিনি আর জুবরানকে দেখে এলো। মিনির কপালে হাত দিয়ে জ্বর চেক করলো। স্বস্তি পেল এই ভেবে ওর গায়ের তাপমাত্রা স্বাভাবিক আছে। কিন্তু গুফরানের জন্য উদ্বেগের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলো। হঠাৎ করে মনটা কেমন আকুপাকু করছিল। বাবা সেদিন তাকে বলেছে, একটা সম্পর্কের টানাপড়েনের সময় যে আগ বাড়িয়ে কথা বলতে আসে তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি। একটা সম্পর্কে চির ধরতে শুরু করে ইগো থেকে। এই ইগো ধীরে ধীরে সব শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। যে তার সমস্ত ইগোকে দূরে সরিয়ে আগ বাড়িয়ে কথা বলছে তার কাছে সম্পর্ক আর মানুষ দুটোই খুব মূল্যবান। জীবনে এই প্রথমবার কেউ তাকে মূল্যায়ন করছে। তার কয়েকটা কথায় তুই রাগ করে জিদ দেখিয়ে একগুয়ের মতো চলে এসেছিস। সেই কষ্টে চার দেয়ালের মধ্যে বন্দি থেকে চোখের জল ফেললে কিচ্ছু সমাধান হবে না। তার চাইতে বরঞ্চ ওর সাথে কথা বল। রাগ থাকলে ঝেড়ে ফেল, সব অভিযোগ সরিয়ে দে, দেখবি নিজেকে হালকা লাগছে। কিন্তু এইভাবে এড়িয়ে চলিস না। আমরা যাকে মূল্যায়ন করি তার অন্য সব কিছু মেনে নিতে পারলেও এড়িয়ে চলাটা সহ্য করতে পারি না। গুফরান সিদ্দিকী মানুষটাই আগাগোড়া ইগোস্টেক। সেখানে সে তার ইগো ধরে রাখেনি, বরঞ্চ তোর সমস্ত অভিযোগ চুপচাপ শুনেছে। এই মানুষটাকে তুই অন্তত এমন হেলায় ফেলে রাখিস না। জীবন তোকে প্রতিটা পদে পদে অনেক কিছু শিখিয়েছে। এবার ভালো কদর করতে শিখ। নিজের ভালো মন্দ নিয়ে ভাব। তুই ভালো থাকলে তবে তোর ছেলেমেয়েরা ভালো থাকবে। তোর কাছ থেকে কত কিছু শেখার আছে ওদের। তুই কি অস্বীকার করতে পারিস গুফরান তোর জীবনের অন্ধকার কাটিয়ে দেয়নি? অস্বীকার করতে পারিস তোকে আর তোর ছেলেকে একটা সুস্থ জীবন দেয়নি? যদি স্বীকার করে থাকিস তাহলে সব ভুলে তার কাছে যা। নিজে ভালো থাক, সবাইকে ভালো রাখ। মানুষ বাঁচেই বা কদিন? জীবনটাকে উপভোগ কর। অনেকের জীবনে দ্বিতীয় সুযোগটাও আসে না। তোর জীবনে এসেছে কারণ এটা উপরওয়ালার ইচ্ছে ছিল। উনি তোকে সুযোগ দিয়েছেন। এই সুযোগটাকে হাতছাড়া করিস না। কথাগুলো গভীরভাবে উপলব্ধির পর তাসনিয়ার মনে হয়েছিল, তাই তো যদি গুফরান সিদ্দিকী মানুষটা অমন দুশ্চরিত্র হতো কিংবা জুবরানকে ভালো না বাসতো, পরস্ত্রী হিসেবে তাকে ট্রিট করতো, তখন বিয়ের আগে তো গুফরান সিদ্দিকীকে সে এক ফোঁটাও চেনেনি। সেই মানুষটা এমন হবে কোনো এক সময় সেই মানুষটাকে ঘিরে তার সংসার হবে এটা ভেবে তো সে বিয়ের পিঁড়িতে বসেনি। অথচ সময় তাকে কত মূল্যবান জিনিস উপহার দিয়ে দিল। একটা মেয়েকে আগাগোড়া বুঝে তার প্রতি যত্নবান হওয়া পুরুষ মানুষ কজনের ভাগ্যে জুটলেও বা কজন তা মূল্যায়ন করতে পারে? প্রায় আরও 2টো রাত নির্ঘুম কাটলো তার। ফিজে জানালো ভাইয়ার কোনো বিপদ আপদ হলে হসপিটাল থেকে ফোন আসে। এবার তা আসেনি। তার মানে ভাইয়া নিজেই চাইছে না যোগাযোগ করতে। কেন চাইছে না তার কারণটাই বুঝে পাচ্ছে না তাসনিয়া। এত বুঝদার মানুষের পক্ষে এমন ছেলে মানুষই মানায় না। উনি এমন কাজ করতে পারে তা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না সে। মনের মধ্যে একটা বিদঘুটে আশঙ্কা ঘুরপাক খাচ্ছিল বারংবার। আগে এটা কখনো মাথায় আসেনি যে তিনি জীবন মৃত্যুর মধ্যখানে দোদুল্যমান জীবনযাপন করেন। তা ভেবে তার পুরো শরীর ঘামছিল, হাত পা ভীষণ অসাড় লাগছিল। তারপর থেকে কেন বিপদ তার পিছু ছাড়ে না? জীবনটা বোধহয় এইভাবেই চলতে থাকবে। শঙ্কাহীন সংকটহীন জীবনই তো সে চেয়েছিল। কিন্তু 3 দিনের মাথায় রাতের প্রায় শেষাংশে যখন তার চোখ লেগে এলো তখন ফোনের কম্পিত স্বরে সেও কেঁপে উঠল। বুক ধরফড়িয়ে উঠল। এমন সময় কে ফোন দিতে পারে? কাঁপা কাঁপা হাতে ফোনটা তোলার পর ওপাশ হতে গম্ভীর গলায় একজন বলল, মিসেস কর্নেল বলছেন? জি, আপনি কে? আমি কম্বাইন্ড মিলিটারি হসপিটাল থেকে বলছি। কর্নেল সিদ্দিকীর একটা মেজর অপারেশন সাকসেসফুল হয়েছে। আপনারা তার সাথে দেখা করতে আসতে পারেন। অবশ্যই কম লোকজন নিয়ে আসবেন। কি হয়েছে ওনার? বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন। অপারেশন সাকসেস না হওয়া অবধি পরিবারের কাছে খবর দেওয়া যায় না, তাই জানাতে দেরি হয়েছে। কাল আসুন। ধন্যবাদ। আরিবের সাথে কাল সকালে সেনানিবাসে রওনা দিত সে। কিন্তু এটা শোনার পর আরিবের জন্য আর অপেক্ষা করেনি সে। একা একাই পাড়ি দিয়েছে মিলিটারি হসপিটালে উদ্দেশ্যে। সেখানে গিয়ে জানতে পারলো গুলিটা সেদিন লেগেছে যেদিন তার কাছে শেষবার ফোন এসেছিল, আর অপারেশনও তার পরের দিন হয়েছিল।
কর্নেল চাননি বলে বাড়িতে জানানো হয়নি। শারীরিক উন্নতি একটা পর্যায়ে না আসার আগ অবধি উনি চাননি ওনার এই দুরবস্থার কথা কেউ জানুক। বাড়িতে তার বৃদ্ধ মা, ছোট্ট বাচ্চা আর একজন কোমলমতি প্রেমিকা আছে। সে তাদের সামনে পরাজিত যোদ্ধার ন্যায় মুখোমুখি হতে চায় না। যুবরান যাতে কখনো মনে না করে তার বাবাকে শত্রুরা আঘাত করেছে। যে বাবা তার আইডল, সে বাবার ইমেজ তার সামনে সবসময় স্ট্রং। আর মিনি তো সবসময় জানে তার বাবা ফাইটার। আর তাসনিয়া তানজিম যাতে কখনো তার পেশা নিয়ে অসন্তুষ্টিতে না ভোগে, তাই সে কাউকে জানায়নি। একটু সুস্থ বোধ হলে হসপিটালের বেড ছাড়ল সে। তারপর বাড়িতে জানানোর অনুমতি দিল। কিন্তু তানজিম সোজা হাসপাতাল থেকে শুরু করে ক্যাম্প অবধি চলে আসবে এই কথা কে জানতো? তাসনিয়া যখন হাসপাতালে এলো তখন সেখানকার প্রবীণ ডাক্তার জানালো কর্নেলকে ডিসচার্জ দেওয়া হয়েছে তার হেলথ স্ট্যাটাস এবং ধারাবাহিক ট্রিটমেন্টের উপর ভিত্তি করে। উনি মেক শিওর করেছেন প্রপার ট্রিটমেন্ট উনি নেবেন এবং অতি দ্রুতই তিনি বাড়ি ফিরছেন। সবগুলো কন্ডিশন মানার পর ওনাকে ডিসচার্জ দেওয়া হয়েছে। বাড়ি এখনও ফেরেনি বলতেই তিনি জানালেন তাহলে উনি রাঙামাটি সেনা ক্যাম্পে অবস্থান করছেন। আরিবের সাহায্যে সেনার ক্যাম্প অবধি পৌঁছতে তাসনিয়ার পরিশ্রম হয়েছে, কিন্তু কষ্ট হয়নি। আর কর্নেলের মুখোমুখি হওয়ার পর তার সব কষ্ট সার্থক। ক্যাম্পের কড়া নিয়মাবলী অনুযায়ী কোনো অপরিচিত কেউ ক্যাম্পের নির্দিষ্ট জায়গা অবধি এলে তাকে জবাবদিহিতা করতে হয়। সামরিক ইউনিফর্ম পরিহিত, বন্দুক হাতে দাঁড়ানো সেনা কর্মকর্তাদের কাছে জবাবদিহিতার শেষে তাকে যখন একজন সিনিয়র কর্মকর্তা এসে নিয়ে গেলেন সসম্মানে, তখন ভয় অনেকটা কমে গিয়েছিল তার। আর সারি সারি করে শৃঙ্খলা রক্ষা করে দাঁড়ানো, উচ্চস্বরে ভেসে লেফট রাইট লেফট, সাথে ঝপঝপ শব্দ, একই তালে হাঁটা। সুশৃঙ্খল বাহিনীটাকে দেখে এই প্রথম স্বামীর পেশা নিয়ে গর্বিত অনুভব করেছে তাসনিয়া। ঠোঁটের কোনায় আকস্মিকভাবে হাসির ঢেউ দেখা দিয়েছিল তখন। গুফরান সিদ্দিকী ক্যাম্পে অংশগ্রহণ করতে নয়, জেনারেলের সাথে ভিজিটে এসেছে। এখান থেকে বাড়ি ফেরার কথা। ওনার সহকর্মী উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে জরুরি আলাপে ব্যস্ত থাকাকালীন মেজর জিয়া যখন হেসে হেসে বলল, উনি কে কর্নেল সাহেব? চিনতে পারছেন কিনা দেখুন তো। তখনই ঘাড় ফিরিয়ে তাসনিয়াকে দেখা মাত্রই স্তব্ধ হয়ে গিয়েছিল গুফরান। তার অবাক দৃষ্টি দেখে সহকর্মীরা হেসে সেখান থেকে প্রস্থান নিল। জ্যাম রঙের একটা শাড়ি, কালো রঙের একটা ফুল তোলা চাদর মাথায় জড়িয়ে ছুটে এসেছিল তাসনিয়া। একদম পাক্কা গিন্নি গিন্নি ভাব। তার শরীরে জুড়ে থাকা পট্টিগুলো এক একটা ভীষণ সুনিপুণ দৃষ্টিতে দেখার পর সে যখন বলল, আপনি এই শরীরে বাড়ি না গিয়ে এখানে এসেছেন কেন? তখন তার উত্তর ছিল, মিনির মা ফিরে এসেছে জানতাম না, ফেরার তো কারণ দরকার। তাসনিয়া নিজেকে যতটা সম্ভব সামলে রাখছিল। কঠিন মুখটা যখন এমন শান্ত জলের মতো কথা বলে তখন তার কিচ্ছু বলার থাকে না। অনেকক্ষণ অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল সে। গুফরানও নীরবে দাঁড়িয়ে রইল ততক্ষণ। অনেকটা সময় পার হওয়ার পর তাসনিয়া জিজ্ঞেস করল, আমার উপর রাগ করে বাড়ি ফেরেননি? গুফরানের জবাব, হয়তো তাই। আপনি যা করেছেন তা কি ভালো করেছেন? আমি না হয় অবুঝ, কিন্তু আপনি তো অনেক বুঝদার একটা মানুষ। তুমি সত্যি অবুঝ, নইলে এত কষ্ট করে এমন দুর্গম সেনা ক্যাম্পে কে আসে? আপনি নিজেকে কি মনে করেন? আপনি সবার জন্য চিন্তা করেন আর কেউ করে না? করে। ভুল করে একটা প্রেমিকা জুটিয়েছিলাম, সে একটু একটু করে। বাড়িতে মা, ভাই বোন, বাচ্চা আছে, তারা করে। একটা দূর সম্পর্কের বউ আছে, সেও করে। করে না এ কথা বললে পাপ হবে। এই সময়ও আপনাকে মজা করতে হবে আমার সাথে? মজা কোথায় করলাম? সিরিয়াস প্রশ্নের সিরিয়াস উত্তর। তাসনিয়া আবারও অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তারপর চট করে ফিরে তার নিকট ঘেঁষে বুকার হাতের সাথে বাঁধা বড়সড় ব্যান্ডেজের দিকে আঙুল তাক করে বলল, ডাক্তার বলল অনেক রক্তক্ষরণ হয়েছে। ওখানে এখনো পেইন হচ্ছে? হচ্ছে। তাসনিয়া বিচলিত হয়ে বলল, তাহলে আপনি এখানে কি করছেন? এটা নিশ্চয়ই মজা করার বিষয় নয়। মজা লাগছে এই ভেবে মিনির মা আমার খোঁজ নিতে সুদূর মিলিটারি হসপিটাল অবধি ঘুরে এসেছে। হ্যাঁ এসেছি, কারণ আমার একটা দায়িত্ব আছে। হায় রে দায়িত্ব! তাসনিয়ার রাগে ফুঁসে উঠে বলল, এখনো মজা করে যাচ্ছেন? বুঝতে পারছেন আমি কত ভয়ে ভয়ে এখানে এসেছি? এত ভয় কিসের? কিসের মানে? একটা মানুষ গুলি খেয়েছে
আর আমার ভয় হবে না? গুলি খেয়ে মরে গেলেই বা কি? তাসনিয়ার সব ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। গুফরান সিদ্দিকীও হয়তো এটাই চাচ্ছিলেন, নিজের হাতের বল দ্বারা জোরে ঠেলে দিয়ে। তাহলে আমাকে কেন বিয়ে করেছেন? বলেই সে যখন কান্না চাপা দিতে ব্যর্থ হলো, তখন কি আনন্দটাই না লেগেছিল গুফরান সিদ্দিকের। তাকে কাছে টেনে নিল। গুলির আঘাতে ছিন্ন ভিন্ন হৃদয়ের বিস্ফোরণের মতো ব্যথা নিরাময়ের কাজে লেগেছিল। সন্ধ্যাটুকু এইখানে দাঁড়িয়ে উপভোগ করবে নাকি যাবে? তাসনিয়া তাকে ধরে রাখা অবস্থায় মুখ তুলে চেয়ে বলল, এবার আর প্রেমে পড়ছি না। এসব প্রেমালাপ সাজিয়ে কোনো লাভ নেই। গুফরান অল্প হেসে বলল, প্রেমে তো অনেকেই পড়েছে, এবার কেউ মায়ায় পড়ুক। তাসনিয়া অস্ত্র চোখে মৃদু হাসল, মাথা একপাশে এলিয়ে বলল, পড়লাম। গুফরান মন উজাড় করে হাসল। সেই সন্ধ্যাটুকুতে নিজেকে কর্নেল গুফরান সিদ্দিকীর স্ত্রী হিসেবে আরও একটা নতুন পরিচয়ে পরিচিত হয়েছিল তাসনিয়া। কেটেছে দুর্দান্ত কিছু মুহূর্ত। ভোর সন্ধ্যের মলয় বাতাসে অবিন্যস্ত শাড়ির আঁচল উড়িয়ে কপালের উপর নেচে বেড়ানো চুলগুলোকে প্রশ্রয় দিয়ে, আর পাহাড়ের গায়ে অযত্নে বেড়ে ওঠা সদ্য ফোটা ফুলের গন্ধ সুখে বাড়ি ফিরল তারা, বাচ্চাগুলোর আনন্দ হয়ে। প্রায় 28 দিনের মতো ছুটিতে ছিল গুফরান। মেডিকেল সার্টিফিকেট না পাওয়া অবধি কাজে যোগদান করতে পারেনি। এই 28টা দিন জীবনকে অন্যরকমভাবে চিনেছে সে। জীবনে যখন আধার নেমে আসে, তখন দিনের বেলাও রাতের মতোই নিঝুম কালো অন্ধকার ঢেকে। আলোর প্রদীপ খুঁজে পাওয়া দুষ্কর, আর তার জীবনের সমস্ত আধার কাটিয়ে আলোর সন্ধান পাইয়ে দেওয়া রমণীর প্রতি তার এক জীবনের ঋণ রয়ে গেল। যা কিছু সে হারিয়েছে, হারাতে হয়েছে, সবটা সে ফিরে পেয়েছে পুনরায়। তাকে নিয়ে চিন্তায় বিভোর হওয়া একটা উদ্বিগ্ন মুখ, পড়ে যাওয়া ললাটের উপর ভরসাযোগ্য একটা হাত, মন ভালো করার মতো হাসে, ঘুরে পড়ার মতো চাহনি, সবটা দিয়েছে অনেকগুলো সুন্দর মুহূর্ত। কোমরে শাড়ির আঁচল গুজে ব্যস্ত গিন্নির পেটের ভাজে কয়েকটা চিমটি টেনে এনে টুপটাপ কয়েকটা চুমু তাকে ভয় দেখিয়ে দেওয়ার পর তার বিচলিত মুখখানা দেখে হাসিতে ফেটে পড়া, ঘুমানোর সময় মাঝখানে দেয়ালে তুলে দূরত্ব বাড়িয়ে দিলে বিনিময়ে তার শতগুণ কাছে আসা, আর অনেকভাবে ভালোবাসা। সকালবেলার কফির মগে, সাজের বেলার চায়ের কাপে, মধ্যাহ্ন ভোজে, রাতে যত্ন করে বাড়িয়ে দেওয়া ভাতের লোকমায়। ভালোবাসা আরও অসংখ্য রূপ দেখেছে গুফরান। কপালের ঘাম মুছে দেওয়া, শাড়ির আঁচলে যে ভালোবাসা থাকে, ঠোঁটের পাশে লেগে থাকা খাবার মুছে দেওয়া, বৃদ্ধাঙ্গুলির যে সংযম, তার তুলনা হয় না। ভালোবাসাগুলো দেখতে ভালোবাসার চোখের প্রয়োজন হয়। গত 28 দিনে তারা একে অপরকে এতটাই ভালোবেসেছিল। কোনো দিন দেখা না হলে, পরিচিত না হলে, কোলহারা পাখির মতো একাকী জীবনকে সঙ্গী করে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে কখনো তারা জানতেই পারত না এভাবেও ভালোবাসা যায়, এভাবেও ভালোবাসা হয়, এভাবেও ভালোবাসা রয়। আর কাছে আসার গল্পটা মধুর রাত্রি জানে, জানে বন্ধ দরজার এই পাশটা, 4টে দেয়াল, একটা খোলা জানলা, টিকটিক করে জ্বলতে থাকা ঘড়ির কাঁটাগুলো। যখন পৃথিবী ঝিমিয়ে আসতো, চারদিকে শুনশান পিংপতন নীরবতায় ছেয়ে থাকতো, কোথাও থাকতো না কোনো ঝঞ্ঝাট, কোনো কোলাহল, ঠিক সেই সময়টাতে দুজন দুজনকে শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করত। হাতের আঙুলের ভাঁজে আঙুল রেখে কান পেতে একে অপরের হৃদস্পন্দন শোনার প্রতিযোগিতায়, একে অপরের সাথে মিশে থেকে অনুভবে, আগন্তি সিক্ত চুম্বনে কতগুলো মুহূর্ত পেরিয়ে গেছে কেউ হিসাব রাখেনি। আরিফের চাকরি হয়েছে, এদিকে ফিজারও ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। যেমন কথা ছিল ঠিক সেভাবেই ধুমধাম বিয়েটা দেওয়া হলো তাদের। এই কয়েক মাসের সংসারে চাবিটা তাসনিয়ার আঁচলে বেঁধে দিয়েছিল বড়ভাবে, বলেছিল, অনেক টেনেছে এই সংসার, এবার তোমার পালা ভাই, আমাদের একটু ভালো রেখো, আর কিচ্ছু লাগবে না। তাসনিয়া স্কুলের প্রমোশনও বেড়েছিল। বেসরকারি হলেও শহরের নামকরা স্কুলের মধ্যে সেটি একটি। সে বরাবরের মতোই ইংরেজিতে ভালো ছিল, ইচ্ছেও ছিল কোনো এক সময় শিক্ষকতা করবে। বিয়ের পর সংসারে মনোনিবেশ করার ফলে কখনো মাথায় আনেনি তাকে চাকরি বাকরি করতে হবে। তারপর একটা সময় সব উলটপালট হয়ে গেল, আর এখন মনে হয় এই উলটপালট হওয়াটা ভীষণ দরকার ছিল। ভুল মানুষের সাথে 1000 বছর বাঁচার চাইতে সঠিক মানুষের সাথে কয়েকটা মুহূর্ত কাটালেও শান্তি। জুবরান আর মিনির জন্য হোম টিউটর রাখা হয়েছে, আর্টের জন্য আর্ট শেখানো শিক্ষক,
মিনির সেতারার শিখার ইচ্ছে, সেটাও অপূরণ রাখেনি তাসনিয়া। তার জীবনটা এখন কুসুম কাননের চাইতেও কোনো দিকে কম নয়। ইচ্ছে করলেই মা মেয়ে একরঙা কাপড় পরে আইসক্রিম খেতে বেরিয়ে পড়ে, হাতে পায়ে আলতা মাখে, একে অপরের চুল বেঁধে দেয়। আবশ্যপনায় মাথা নষ্ট করে গুফরান সিদ্দিকের। জুবরান আজকাল বাবার সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য নিজের মধ্যে কেমন করে যেন ধারণ করে ফেলেছে। অনুকরণের কারণে হয়তো, তাই সে কোথাও যায় না, নিজের চারপাশটা নিয়ে ভাবে। তাসনিয়া অবাক হয়ে দেখে তার ভাবুক ছেলেটিকে। এই যেন আরেক গুফরান সিদ্দিকে। বদি কাকা আর রতন কাকার সাথে তার খুব ভাব, তারা উজাড় করে তাকে ভালোবাসে। রাগ উঠলে একে অপরকে গালি না দিয়ে কিভাবে সন্তুষ্ট হওয়া যায় তা নিয়ে সে একটা বিস্তর পরিকল্পনা খুঁজে বের করেছে। যখনই গালি দিতে ইচ্ছে তখনই তারা যেন 20 বার কান ধরে উঠবস করে। গালি দেওয়ার পর 100 বার উঠবস করার চাইতে এটি ভালো, কারণ এই উঠবস করার ভয়ে তারা নিজেদের কন্ট্রোল করতে পারে। আরও কিছু চমৎকার শব্দ সে তাদের শিখিয়ে দিয়েছে। অক্ষর জ্ঞানহীন বদি আর রতন তার শিখিয়ে দেওয়া শব্দগুলো বলতে পেরে নিজেদের ইতিমধ্যে শিক্ষিত ভাবা শুরু করেছে। জুবরান বলেছে, গালির বদলে তোমরা একে অপরকে বলবে স্কাউন্ড্রেল, যার বাংলা হচ্ছে খচ্চর। অনেকগুলো গালাগালের সমষ্টি এই শব্দটা। বদি আর রতন এখন হাটে বাজারেও এই শব্দটা ইউজ করে। সেবার গুফরান যখন বাড়ি এলো তাকেও বলল এই শব্দটা। এও বলল, এখন আর গালাগাল করি না স্যার, স্কাউন্ড্রেল বলে। ছোট মিয়া শিখাই দিছে। জুবরান বাবার দিকে তাকায়। গুফরান হাসে, বলে জিনিয়াস। জুবরান তারপরেও চেয়ে থাকে। বাবা যখন হাসে কিভাবে যেন সেই হাসির মধ্যেও অনেক কিছু লুকানো থাকে। সংসারের দায়িত্ব সব তাসনিয়ার কাঁধে চলে আসায় স্কুল আর সংসার সামলাতে হিমশিম খেতে হয় মাঝে মধ্যে। বড় ভাবি আর বাড়ির কাজের ঝি ময়না না থাকলে আরও অসুবিধা হতো। ময়না খুবই কাজের, অনেক বছর যাবৎ এই বাড়িতে কাজ করছে সে। তার হাতের কাজ খুবই পছন্দ করেন বড়ভাবে। সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, তাসনিয়াকে বড্ড সম্মান করে। মাইনে পেলে ওকে কিছু কিনে নিতে ভুল করে না তাসনিয়া। সন্তুষ্টিতে তার দু চোখ তখন চকচক করে। তার কয়েকদিনের মাথায় তাসনিয়ার শাশুড়ি মারা গেল। এই শোক কাটিয়ে ওঠার পূর্বে নিজের বাবাকেও হারিয়ে বসল সে। নিজের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তিনি মেয়ের নামে লিখে দিয়ে গিয়েছেন তিনি। তাসনিয়ার মনে হলো আরও কি যেন হারিয়ে গেল জীবন থেকে। কিন্তু চির সত্য এটাই যে একদিন তাদেরকেও যেতে হবে। সব মায়া কাটিয়ে মিনি আর জুবরানের সম্পর্কটা এখন প্রায় অনেকটাই সাপে নেউলে হয়ে দাঁড়িয়েছে। একে অপরের ত্রুটি খুঁজে বেড়ায় সারাক্ষণ, তারপর পুরো বাড়ি মাথায় তোলে। আবার কেউ চোখের আড়াল হোক, কলিজা তাদের ফেটে যায়। ঝগড়ার দিক থেকে মিনি বেশি এগিয়ে। সে জুবরানকে সারাক্ষণ রাগিয়ে দেওয়ার তালে থাকে, আর জুবরান চুপচাপ কাণ্ড দেখে। সুযোগ পেলে ঠাস ঠাস করে মার বসিয়ে দেয়। যতই বড় হচ্ছে ততই যেন বাদর হচ্ছে দুটো। তারপরেও দিন শেষে তাসনিয়ার একটা পরিপূর্ণ সংসার আছে। বড় ভাবির ছেলেমেয়েগুলো বিদেশে পড়াশোনা শেষ করে ওখানেই প্রতিষ্ঠিত হবে এমন চিন্তা ভাবনা করছিল, কিন্তু তাদের বাবার জন্য পারেনি। তাই সবাইকে পড়াশোনা করে দেশে চলে আসতে হয়েছে। ওনার মতে জীবন একটাই, আর কদিন বাঁচব? যতদিন বাঁচি সবাইকে নিয়ে হই হই করে বাঁচে। মরে গেলে আর কেউ কাউরে পাবে না, হাজার চেষ্টা করলেও না, নিজের প্রাণের বিনিময়েও না। ওরা বাড়িতে আসায় বাড়িটা আরও জমজমাট হয়ে উঠেছে। কাকিয়া ডেকে ডেকে তাসনিয়াকে পাগল বানিয়ে ফেলে। মিনির আর জুবরানের সাথেও তারা যেন ছোট্ট বাচ্চাটি। ফিজা তাদের কয়েক বছরের বড় হলেও এইটুকু সম্মান দেয় না। নাম ধরে ডাকে বলে ফিজার সাথে কুরুক্ষেত্র চলতে থাকে বাড়িতে। মাঝখানে পড়ে তাসনিয়া বেকুব বনে যায়। আবরার আর মৌসি পরিকল্পনা করে কাকিয়া আর চাচুর ঘটা করে অ্যানিভার্সারি পালন করার কথা ভেবেছিল। যেই ভাবা সেই কাজ। কাকিয়া ভীষণ অসুস্থ, এমন গল্প সাজিয়ে চাচুকে বাড়িয়ে নিয়ে কি চমৎকার একটা সারপ্রাইজই না তারা দিল। তাসনিয়া গুফরানের প্রতিক্রিয়া দেখি বলল, বিশ্বাস করুন, এখানে আমার হাত নেই। ওরা করেছে যা করার। মৌসি বলল, চাচু কাকিয়াকে গিফট দাও, কাকিয়া কিন্তু তোমাকে গিফট দিয়েছে। তাসনিয়ার দেয়া রুমালটা নেড়ে চেড়ে দেখিয়ে কেক না খেয়ে নিজের ঘরে চলে গেল সে। অথচ সে কত দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল সবার মুখ থেকে তানসিমের অসুস্থতার কথা শুনে। এমন মজা করার কোনো মানে হয়? অসভ্য সবকটা। রুমালটাতে মিনি, জুবরান আর তাদের দুজনকে এঁকেছে তাসনিয়া। চারজনের একটা পরিবার।
ওই দেয়ালে টাঙানো ছবিটার মতো। খুব পছন্দ হওয়ায় নিজের বুক পকেটে সে তার রেখে দিল। নিজের গিফটটাও তাসনিয়া আদায় করে নিয়েছিল। কেকের টুকরো জোর করে খাইয়ে দেওয়ার পর তার একটা শুকনো চুমুক কর করে গালটাতে বসানোর পর গোফরান সিদ্দিকীর মুখখানায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তাসনিয়া তা দেখে যখন হাসছিল তখন তাকে কাছে টেনে কর্কশ গলায় গোফরান বলল, আমি কাজের জায়গায় ব্যস্ত থাকি ম্যাডাম, তার মধ্যে এসব মজা একদম সহ্য হয় না। তাসনিয়া হাসা বন্ধ করতেই গোফরান তার চেহারা পরখ করে বলল, ওকে সরি, তুমি হাসো, আমি আপাতত কোনো গিফট আনিনি। ও মনে পড়েছে জন্মদিনের গিফটের মতো এবারও সেম গিফট পেলে রাগ করবে। তাসনিয়া হেসে উঠল আরো জোরে। 22 বছর আগে একটা কফি হাউসে প্রথম গোফরান সিদ্দিকীকে দেখেছিল জুবরান, আর তারপর মায়ের হাত ধরে প্রবেশ করেছিল সিদ্দিক বাড়িতে। তখন তার বয়স 5-এর মাঝামাঝি। সেই বাড়িতে আসার পর একটা বন্ধু পাওয়া, একটা আদর্শ বাবা পাওয়া, আদর্শ বাবার আদর্শ সন্তান হয়ে ওঠা, সবটা ছিল চ্যালেঞ্জের মতো। বাবা মায়ের মধ্যেকার সম্পর্কের টানাপোড়েন সবটা সে দেখেছে কাছ থেকে। দেখেছে কিভাবে ধীরে ধীরে একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল দুজন। যখন তার আর মিনির বয়স 15-র কাছাকাছি তখন তাদের একটা ভাই এলো। এর আগে ডাক্তার বলেছিল মা আর কোনোদিন সন্তান জন্ম দিতে পারবে না, অথচ উপরওয়ালার ইচ্ছে ছিল ভিন্ন। ওই ছোট্ট বাবুটার আগমনে মা আর বাড়ির সবাই কি ভীষণ খুশি। খুশির খবর শুনে বাবা সেবার রাতারাতি বাড়ি চলে এলো। বাবার চোখে মুখে অজস্র আনন্দর ঢেউ খেলছিল তখন। ছোট বাচ্চাটা যখন চেঁচিয়ে কাঁদছিল ভীষণ, মিনিয়ার সে কত হেসেছে সেই কান্নাকে ব্যঙ্গ করে। একদম পুতুলের মতো একটা তুলতুলে শরীরের বাচ্চা। বাবা যখন প্রথম তাকে কোলে নিল তখন সে একেবারে চুপ হয়ে গেল। বাবা হেসে তাদের বলল, দেখেছ ও কত ভালো, তোমাদের মতো দুষ্ট না। ওর নামকরণ করা হয়েছিল নিভ্রান। নিভ্রানের আগমনে মা আর বাবার চাইতে খুশি বোধ হয় কেউ হয়নি। ও যখন মায়ের গর্ভে ছিল বাবা তখন প্রায় সময় ফোন কলে তাদের বলতেন মায়ের দেখভাল করতে। বাবা বলার পর সে আর মিনি সবসময় মাকে দেখে দেখে রাখত। নিভ্রানের জন্য মায়ের কত কষ্ট হতো হাঁটতে চলতে, তারপরেও মা হাসত। নিভ্রান যখন মায়ের কোলে এলো মিনি আর তার মধ্যে প্রায় সময় কারাকারি চলতো নিভ্রানকে নিয়ে। তাদের চোখের সামনে একটু একটু করে বড় হয়েছিল নিভ্রান। হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, আর এখন ওর বয়স 13। আর বাবা মা এখন ওয়েল পেন্টিংয়ে অস্পষ্ট ছবি। বাবা মায়ের কবরের পাশে মিনি রোপণ করেছে হরেক রকম ফুলের গাছ। সেবার পতাকায় মুড়িয়ে বাবার দীর্ঘকায় লাশটা যখন বর্ডার থেকে এলো মা তখন পাথর। কেন মা সেদিন চিৎকার করে একটিবার কাঁদেনি, তার উত্তরটা জুবরান আর মিনি পেয়েছিল মায়ের গত হওয়ার দিন। মাকে সে যখন জিজ্ঞেস করতো যদি বাবা তাদের আর ভালো না বাসে, মা বলতো উনি ভালো না বাসার আগেই যেন আমি চলে যাই। অথচ দুজনেই ভালোবেসে চলে গেল একসাথে। বাবার চোখ কাটিয়ে ওঠার কোনো পথ খুঁজে পায়নি মা। এমনকি নিভ্রানের টানেও নিজেকে স্বাভাবিক করতে পারেনি। বাবা যাওয়ার পর মাকে তারা আর ফিরে পায়নি। বয়স যখন তার 10 তখন বাবা তার জন্য সেনাবাহিনীর পোশাক বানিয়েছিল। সামরিক সেনা কর্মকর্তাদের সাথে বাবার পাশে দাঁড়িয়ে বাসভবনের শিরে ঝুলিয়ে রাখা পতাকার দিকে তাকিয়ে বাবার সাথে জুবরানও প্রতিজ্ঞা করেছিল আজীবন দেশের সেবা করে যাবে। বাবার আদর্শকে সে তার জীবন বাজি রেখে বাঁচাবে। বাবাকে সে নিজ হাতে কবর দিয়েছে, কিন্তু বাবার স্বপ্নগুলোকে নয়, না বাবাকে দেওয়া কথাকে। মা তার মধ্যে গোফরান সিদ্দিকীর প্রতিবিম্ব দেখেছে, আর বাবা মিনির মধ্যে তাসনিয়া তানসিমকে। তাই তো নিভ্রানকে তাদের হাতে তুলে দিয়ে দুজনেই পাড়িয়ে জমিয়েছিল চিরঘুমের দেশে। তাই মিনি আর তার পথ কখনো আলাদা হয়নি। তারা বন্ধু হয়ে নিভ্রানের অভিভাবক হয়ে থেকে যাবে চিরদিন। হয়তো মা বাবার মতো ওই ঘুমের দেশেও একদিন পাড়ি জমাবে, হবে ওয়েল পেন্টিংয়ে ধূসর ছবি। মিনির শাড়ির আঁচলে এখন বাধা পড়েছে সংসারের যাবে। তার কাঁধে দেশের মানুষের নিরাপত্তার ভার। বৃষ্টি মাখা সাজের বেলায় চুপচাপ নিজের ঘরে দাঁড়িয়ে বাবা মায়ের পেন্টিংটির পাশে আরও একটি পেন্টিংয়ে এগিয়ে চলে নিপ্তান। পেন্টিংয়ে হাসপাতালের রোগী আর সংসার সামলানো সৌদামিনী সিদ্দিকী, আর দেশ সেবায় প্রত নিযুক্ত মেজর জুবরান সিদ্দিকী পাশাপাশি দাঁড়িয়ে।